আচ্ছা, এমন কোনো সিনেমার কথা শুনেছেন যা শুধু পর্দার ভেতরেই নয় বরং পর্দার বাইরেও মানুষের জীবন কেড়ে নিয়েছিল? আজ আমরা হংকংয়ের এক কিংবদন্তি হরর ফিল্মের কথা বলবো, যার ভয়াবহতা এতটাই মারাত্মক ছিল যে সেই সময়ের বিখ্যাত হরর সিনেমা আ উইকেড ঘোস্টকেও মানুষ এর সামনে শিশুতোষ বলে মনে করত। এটা এমন এক সিনেমা যা ইন্টারনেটবিহীন সেই যুগে লক্ষ লক্ষ মানুষের শৈশবের ঘুম কেড়ে নিয়েছিল। এর গল্প এতটাই ভয়ঙ্কর আর বাস্তবসম্মত ছিল যে শেষে এটিকে ব্যান করে দিতে বাধ্য হয় কর্তৃপক্ষ। অবিশ্বাস্য হলেও সত্যি, মুক্তির ৩০ বছর পরেও এই সিনেমাটি হংকংয়ের সেরা ৩ হরর সিনেমার তালিকায় নিজের জায়গা ধরে রেখেছে। তাই শুরুতেই সাবধান করে দিচ্ছি, সিনেমাটি একা দেখার সাহস করবেন না। পাশে অবশ্যই কোনো বন্ধু বা ভালোবাসার মানুষকে রাখবেন। আমাদের গল্পের কেন্দ্রে রয়েছে ওই নামের এক মধ্যবয়সী সাধারণ মানুষ। একসময় তার চোখেও ছিল বড় হওয়ার স্বপ্ন, কিন্তু জীবন তাকে এনে দাঁড় করিয়েছে এক কঠিন বাস্তবতার সামনে। মাঝ বয়সে এসে চাকরি হারিয়ে সে এখন পুরোপুরি বেকার। পড়াশুনো বেশি না থাকায় এবং বয়স বেড়ে যাওয়ায় সব জায়গা থেকেই তাকে ফিরতে হচ্ছিল খালি হাতে। একমাত্র স্বস্তির বিষয় হলো এই কঠিন সময়েও তার স্ত্রী তাকে ছেড়ে যায়নি, বরং তার স্ত্রী তখন 7 মাসের গর্ভবতী। একদিকে যেমন নতুন অতিথির আসার আনন্দ, তেমনি অন্যদিকে একরাশ চিন্তা আর হতাশার কালো মেঘ ওয়ের জীবনকে ঘিরে ধরেছিল। পেটের ভেতর বেড়ে উঠছে তার প্রথম সন্তান, আর বাইরে বাড়ছে জীবনের চাপ। এক রাতে যখন স্বামী স্ত্রী একসাথে খেতে বসেছে, ঠিক তখনই এক দমকা হিমেল বাতাস যেন কোনো অশুভ বার্তা নিয়ে তাদের ঘরে প্রবেশ করল। টেবিলের ওপর রাখা একটা পুরনো খবরের কাগজ উড়ে গিয়ে পড়ল ওয়ের পায়ের কাছে। কাগজটা হাতে নিতেই তার চোখ আটকে গেল একটা বিজ্ঞাপনে। শহরের একটি কমার্শিয়াল বিল্ডিংয়ে সিকিউরিটি গার্ড নিয়োগ চলছে, বেতনটাও বেশ লোভনীয়। হতাশায় ডুবে থাকা ওয়েই ভাবল এটাই হয়তো ভাগ্যের ইশারা। সে একবার চেষ্টা করে দেখার সিদ্ধান্ত নিল। পরদিন সকালে ইন্টারভিউ দিতে গিয়ে ভাগ্যক্রমে তার চাকরিটা হয়েও গেল। টিমের লিডার ওল্ড ওয়াং নামের এক প্রবীণ ব্যক্তি তাকে পুরো বিল্ডিংটা ঘুরিয়ে দেখাচ্ছিল। ওয়াং জানালো বিল্ডিংয়ের প্রায় সবকিছুই ভাড়া হয়ে গেছে, শুধু নিচতলার দোকান আর বেসমেন্টটা এখনো খালি পড়ে আছে। এই বলে সে একপাশে গিয়ে সিগারেট ধরালো। ওই চারপাশে চোখ বোলাচ্ছিল, আর ঠিক তখনই তার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে খেয়াল করল তার ঠিক পেছনের লিফটের আলোটা কেমন যেন অস্বাভাবিকভাবে একবার জ্বলে উঠেই দপ করে নিভে গেল। সে কিছুটা অবাক হয়ে ওয়াংকে ব্যাপারটা জানাতেই ওয়াং খুব স্বাভাবিকভাবে বলল, আরে এখানকার সুইচটা একটু খারাপ, মাঝে মাঝে এমন হয়। যদিও ওয়াংয়ের উত্তরটা ওয়ের ঠিক বিশ্বাস হলো না, তবুও সে আর কথা বাড়ালো না। সেদিন কাজ শেষে ওল্ড ওয়াং নতুন সহকর্মী ওয়েকে স্বাগত জানাতে একটা ছোট পার্টির আয়োজন করল। সবাই মিলে এক রেস্তোরাঁয় গেল। যখন সবাই হাসাহাসি আর গল্পে মত্ত, তখন কোত্থেকে যেন একটা বড় কালো কুকুর এসে টেবিলের নিচে ঢুকে পড়ল এবং সোজা গিয়ে মুখ আলগা বিগ মাউথ নামের এক সহকর্মীর পায়ে ধাক্কা মারল। বিগ মাউথ সাথে সাথে তেলে বেগুনে জ্বলে উঠল। সে কুকুরটাকে গালিগালাজ করে একটা সজোরে লাথি মারল আর চিৎকার করে বলল, একদিন তোকে মেরেই তোর মাংস খাবো। এই তুচ্ছ ঘটনাটা তখন কেউ গায়ে না মাখলেও নিয়তি হয়তো আড়ালে হাসছিল। পরের দিন রাতে ওয়ে আর ফ্যাট ক্যাট নামের আরেক সহকর্মীর নাইট শিফট ছিল। ঘুরতে ঘুরতে তারা যখন নিচতলায় পৌঁছল, ফ্যাট ক্যাটের টয়লেট পেল। সে ওয়েকে দরজার বাইরে অপেক্ষা করতে বলে ভিতরে চলে গেল। কিন্তু ফ্যাট ক্যাট ভেতরে যাওয়ার কয়েক মুহূর্ত পরেই ওয়ের ওয়াকি টকিতে একটা ভাঙা ভাঙা আওয়াজ ভেসে এলো, তোমাকে একজন ফোনে খুঁজছে, তাড়াতাড়ি কন্ট্রোল রুমে চলে এসো। ওয়ে আর দ্বিতীয়বার না ভেবেই লিফটের দিকে ছুটল। কিন্তু লিফটের দরজা বন্ধ হতেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। লিফটের শান্ত আলোটা হঠাৎ করেই দপদপ করে কাঁপতে শুরু করলো। আরও অদ্ভুত ব্যাপার হলো, লিফটের ডিজিটাল ডিসপ্লে দেখাচ্ছিল এটি বেসমেন্ট বা -1 তলায় পৌঁছে গেছে। কিন্তু লিফটের কাঁপুনি থামেনি, বরং এক অজানা গন্তব্যের দিকে সেটি ক্রমাগত নেমেই চলেছে। চারিপাশ থরথর করে কাঁপতে শুরু করলো আর বিপদ সংকেতের আলার্ম বাজতে লাগলো। ওয়ে ভয়ে দেয়ালের সাথে নিজেকে চেপে ধরল। তার মাথার উপরের ভেন্টিলেশন থেকে ঝরঝর করে পানি পড়তে শুরু করলো, যেন আজ তো লিফটটাই পানিতে ডুবে যাবে। অনেকক্ষণ পর লিফটটা অবশেষে থামল। দরজা খুলতেই ওয়ে দেখল বাইরেটা সবুজ ধোঁয়া আর স্যাঁতস্যাঁতে পরিবেশ। ধোঁয়া সরে গেলে তার চোখে পড়ল একটা ভেজা পাথরের দেয়াল, যার উপর লাল রং দিয়ে একটা ছোট্ট বাচ্চার ছবি আঁকা, আর তার কানে ভেসে আসছিল
এক অবুঝ শিশুর কান্নার শব্দ। ভয়ে আওয়েইয়ের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে পাগলের মতো লিফটের ক্লোজ বাটন টিপতে লাগলো। দরজা বন্ধ হওয়ার পর লিফটটা ধীরে ধীরে উপরে উঠতে শুরু করলো এবং পরিবেশটাও স্বাভাবিক হয়ে এলো। লিফট যখন -1 তলায় এসে থামল, আওয়েই পেছন ফিরে না দেখেই সেখান থেকে দৌড় দিল। সে আতঙ্কিত অবস্থায় সিকিউরিটি রুমে পৌঁছে কেঁপে কেঁপে সবাইকে ঘটনাটা খুলে বলল। কিন্তু তার কথা শুনে সবাই হাসাহাসি শুরু করল। টিম লিডার ওল্ড ওয়াং কয়েকজনকে নিয়ে লিফটটা পরীক্ষা করতে গেল, কিন্তু লিফটের দরজা খুলতেই তারা দেখল ফ্যাট ক্যাট ভেতর থেকে বেরিয়ে আসছে, আর লিফটের ভেতরটা একদম শুকনো খটখটে। সেখানে পানি বা ভেজা ভাবের কোনো চিহ্নই নেই। আওয়েই অবাক হয়ে বলল, একটু আগেই তো সব ভেজা ছিল, দেয়ালটাও পরিষ্কার। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করল না। সবাই তাকে নিয়ে মজা করতে লাগলো। আওয়েইয়ের তখন মনে পড়ল ফোনের কথা। সে হান আঙ্কেলকে জিজ্ঞেস করলো, আপনিই তো আমাকে ফোন করেছিলেন? হান আঙ্কেল অবাক হয়ে উত্তর দিল, কই, আমি তো কোনো ফোন করিনি। আওয়েই বুঝতে পারল সে এক গভীর ষড়যন্ত্রের শিকার হচ্ছে। গভীর রাতে সেই মুখোয়ালগা বিগ মাউথ সবাইকে তার রান্না করা কুকুরের মাংসের হটপট খেতে ডাকলো। সে আওয়েইয়ের ভূতের গল্পকে উড়িয়ে দিয়ে আস্ফালন করে বলল, ভূতও নাকি তাকে দেখলে ভয় পাবে। কথাটা শেষ হতে না হতেই ঘরের আলোটা দপদপ করে জ্বলে নিভে গেল। বিগ মাউথ এটাকে ইলেকট্রিসিটির সমস্যা ভেবে পাত্তা দিল না, আর এক টুকরো মাংস মুখে পুড়ে নিল। কিন্তু পরের মুহূর্তেই ঘটল ভয়ঙ্কর ঘটনা। বিগ মাউথের মুখটা টকটকে লাল হয়ে গেল, তার চোখ বেরিয়ে আসার উপক্রম হলো এবং সে শ্বাস নিতে পারছিল না, যেন গলায় কিছু একটা আটকে গেছে। মুহূর্তের মধ্যে সে মাটিতে লুটিয়ে পড়ে জ্ঞান হারালো। সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে গেল। ডাক্তাররা তার গলা থেকে কুকুরের একটা লম্বা সরু হাড় বের করলেন। কিন্তু ক্ষত সেলাই করার আগেই ঘটল আরেক অলৌকিক ঘটনা। পুরো শরীর অবশ থাকা সত্ত্বেও বিগ মাউথ হঠাৎ করে একটা রোবটের মতো উঠে বসল এবং ভয়ঙ্কর দৃষ্টি নিয়ে ডাক্তারের দিকে এগিয়ে গেল। কিন্তু কয়েক পা এগোতেই সে মাটিতে পড়ে গেল এবং তার মৃত্যু হলো। মৃত্যুর পরেও তার মুখ থেকে ক্রমাগত হলুদ রঙের কাদার মতো কিছু একটা বেরিয়ে আসছিল। বিগ মাউথের এই অস্বাভাবিক মৃত্যুর পর বিল্ডিংয়ের মালিকের মনে ভয় ঢুকে গেল। সে এবং ওল্ড ওয়াং দুজনেই ভাবতে লাগলো, আওয়েই আসার পর থেকেই এসব অশুভ ঘটনা ঘটছে। তারা আওয়েইকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিল, কিন্তু ক্ষতিপূরণ বাঁচানোর জন্য মালিক ওল্ড ওয়াংকে দায়িত্ব দিল যাতে আওয়েই নিজে থেকেই চাকরি ছেড়ে দেয়। সেদিন কাজ শেষে ওল্ড ওয়াং আওয়েইকে তার বাড়িতে দেখা করতে ডাকলো। কিন্তু তখনই তার রান্নাঘরে ঘটল আরেক অদ্ভুত ঘটনা। একটা খবরের কাগজ যেন নিজের ইচ্ছেতেই উড়ে গিয়ে মেঝের পানিতে পড়ল। তারপর সাপের মতো এঁকে বেঁকে রান্নাঘরের দিকে এগোতে লাগলো। রান্না করতে থাকা ওল্ড ওয়াং কিছুই টের পেল না। সে ঘুরতেই ভেজা কাগজটা আঠার মতো ওল্ড ওয়াংয়ের মুখে লেপটে গেল। মুহূর্তের মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো। অনেক চেষ্টা করেও সে কাগজটা ছাড়াতে পারল না এবং শ্বাসরুদ্ধ হয়ে মারা গেল। কিছুক্ষণ পর আওয়েই যখন তার সাথে দেখা করতে এলো, সে দেখল ওল্ড ওয়াংয়ের নিথর দেহটা মেঝেতে পড়ে আছে, আর তার হাতে শক্ত করে ধরা আছে সেই খবরের কাগজটা। আওয়েই কাগজটা খুলতেই একটা শিরোনাম তার চোখে আটকে দিল, লাল পোশাকের ভয়ঙ্কর ভূত। সেখানে লেখা ছিল, এই বিল্ডিংটি তৈরি হওয়ার আগে এই জায়গাটি ছিল মানব পাচারকারীদের আস্তানা, যেখানে অনেক অপহৃত শিশুকে লুকিয়ে রাখা হতো। তাদের মধ্যে একটি শিশু এই বিল্ডিংয়ে মর্মান্তিকভাবে মারা গিয়েছিল। তারপর থেকেই এই বিল্ডিংকে ঘিরে নানা ভৌতিক গুজব ছড়াতে থাকে। ওল্ড ওয়াংয়ের শেষকৃত্যে গিয়ে আওয়েই সেই কাগজটা ফ্যাট ক্যাটকে দেখালো। লেখাটা পড়ার পর ফ্যাট ক্যাটের শিরদাঁড়া দিয়েও ভয়ের স্রোত বয়ে গেল। তার মানে বিল্ডিংয়ে সত্যিই ভূত আছে। ঠিক তখনই শেষকৃত্যে সেই ফেং শুই মাস্টার এসে উপস্থিত হলেন, যার সাথে আওয়েইয়ের কবরস্থানে ধাক্কা লেগেছিল। মাস্টার আওয়েইয়ের কাছে এসে বললেন, আপনার কপালে আমি অশুভ চিহ্ন দেখতে পাচ্ছি। আপনার চারপাশে কোনো বুড়ি আত্মা ঘুরছে। ইদানিং আপনার সাথে অদ্ভুত কিছু ঘটছে, তাই না? আওয়েই চমকে উঠে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলল। সব শুনে মাস্টার বললেন, আমি আপনাদের অফিসে একবার গিয়ে দেখতে চাই। মাস্টার, আওয়েই আর ফ্যাট ক্যাট মিলে বিল্ডিংয়ে পৌঁছলো। ভেতরে পা রাখতেই মাস্টারের হাতের ফেংশুরি কম্পাসটা যেন পাগলের মতো বনবন করে ঘুরতে শুরু করলো। কম্পাসের নির্দেশনা অনুযায়ী মাস্টার সোজা বেসমেন্টে এলেন। এখানকার অশুভ শক্তি এতটাই তীব্র ছিল যে মাস্টারের কম্পাসটা একটা বিকট শব্দ করে ফেটে গেল। মাস্টার বুঝতে পারলেন এই অশুভ শক্তি তার কল্পনার চেয়েও অনেক বেশি শক্তিশালী। কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। পরের দিন মাস্টার আওয়েইয়ের বাড়িতে এলেন। ঘরে ঢুকেই তিনি কিছু একটা গড়বড় লক্ষ্য করলেন। তিনি বললেন, আপনার ঘরের এই কাঠের তাকটা মাঝখানে রাখা ঠিক হয়নি। ফেং শুই মতে এটা আপনার দুর্ভাগ্যের কারণ। আর আপনি বাড়ির দেয়ালে সবুজ রং করিয়েছেন কেন? আওয়েই বলল, আমার স্ত্রী বলেছিল সবুজ রং নাকি চোখে আরাম দেয়। মাস্টার তখন শেষ প্রশ্নটি করলেন, আপনার এই বাড়িতে মোট কটা ঘর আছে? আওয়েই সরলভাবে উত্তর দিল, বসার ঘর, রান্নাঘর, বাথরুম আর শোবার ঘর, মোট 4টে ঘর। কিন্তু এই সাধারণ তথ্যগুলোর মধ্যেই যে কি ভয়ঙ্কর এক রহস্য লুকিয়েছিল তা আওয়েই তখন কল্পনাও করতে পারেনি। দৃশ্য ফিরে আসে আওয়েইয়ের বাড়িতে। সে মাস্টারের কথা মতো হলুদ তাবিজটি সেই অশুভ স্থানে থাকা কাঠের তাকের ওপর লাগিয়ে দিল। কিন্তু তাবিজটি লাগানোর সাথে সাথেই তা থেকে সাদা ধোঁয়া বেরিয়ে পুড়ে ছাই হয়ে গেল। মনে হচ্ছে তাদের এই কাজ দুষ্ট আত্মাকে
আরও বেশি রাগিয়ে দিয়েছে। এটা দেখে আওয়েই একটি হাতুড়ি নিয়ে রান্নাঘরের দিকে ছুটল। সে মাস্টারের নির্দেশ অনুযায়ী রান্নাঘরের চুলার ওপর সজোরে আঘাত করতে লাগলো, আর প্রতিটি আঘাতের সাথে সাথে তার স্ত্রী আজেনের যন্ত্রণাকাতর চিৎকার ভেসে আসতে লাগলো। স্ত্রীর কষ্ট দেখে আওয়েইয়ের বুক ফেটে যাচ্ছিল, কিন্তু সন্তানের ভবিষ্যৎ আর স্ত্রীর জীবন বাঁচাতে সে থামতে পারল না। একই সময় মাস্টার নিজের বাড়িতে যজ্ঞ করে আওয়েইকে আধ্যাত্মিক শক্তি যোগাচ্ছিলেন, কিন্তু দুষ্ট আত্মাটিও কম শক্তিশালী ছিল না। সে আজেনকে নিয়ন্ত্রণ করে আওয়েইয়ের সামনে নিয়ে এলো। আজেন কানতে কানতে মিনতি করতে লাগলো, তুমি চুলা ভাঙছো কেন? তুমি কি আমাদের সন্তানকে চাও না? শেষ পর্যন্ত স্ত্রীর চোখের জল দেখে আওয়েইয়ের মন গলে গেল। সে হাতুড়ি খেলে দিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু তার এই একটি ভুল মাস্টারের জন্য ডেকে আনলো চরম বিপদ। যজ্ঞের মোমবাতি নিভে গেল এবং দুষ্ট আত্মাটি পাল্টা আক্রমণ করে মাস্টারকে গুরুতরভাবে আহত করল। যখন আওয়ে মাস্টারের কাছে ছুটে এলো, তিনি তখন মৃত্যুশয্যায়। শেষ নিঃশ্বাসটুকু সম্বল করে তিনি একটি হলুদ তাবিজ আওয়ের হাতে তুলে দিয়ে বললেন, আজ রাতেই এই তাবিজটি দুষ্ট আত্মার কঙ্কালের ওপর লাগাতে হবে। মনে রাখবে, ঠিক নাভির ওপর লাগাতে হবে, তবেই তার পুনর্জন্ম আটকানো যাবে, না হলে সন্তান জন্মানোর মুহূর্তেই তোমাদের দুজনেরই মৃত্যু হবে। এই কথা বলেই মাস্টার চিরতরে চোখ বুঝলেন। আওয়ে পাগলের মতো সেই অভিশপ্ত বিল্ডিংয়ের দিকে ছুটে গেল, কিন্তু সেখানে পৌঁছে সে দেখল এক রক্তহীন করা দৃশ্য। বিল্ডিংয়ের সমস্ত সিকিউরিটি গার্ড নির্মমভাবে খুন হয়ে পড়ে আছে, চারিদিকে শুধু লাশ আর লাশ। আওয়ে মনের ভয়কে জয় করে বেসমেন্টের দিকে এগিয়ে গেল। হঠাৎ সে দেখল এক সহকর্মীর নিচতলা থেকে তাকে হাত নেড়ে ডাকছে, কিন্তু নিচে নামতেই সে মিলিয়ে গেল। ঠিক তখনই তার পেছনের দরজা খুলে গেল এবং সেই সহকর্মীর নিষ্প্রাণ দেহটা একটা পুতুলের মতো তার উপর আছড়ে পড়ল। ভয়ে চমকে উঠে সে লিফটে ঢুকে পড়ল, কিন্তু মৃতদেহটি জম্বির মতো জীবন্ত হয়ে তার হাত ধরে একটি গভীর কামড় বসিয়ে দিল। যন্ত্রণা সহ্য করে আওয়ে মাস্টারের দেওয়া হলুদ তাবিজটি বের করতেই জম্বিটি ছিটকে পড়ল। লিফট তাকে নিয়ে গেল এক অন্য জগতে। হলুদ তাবিলের নির্দেশনা অনুযায়ী সেটি ছোট দরজা পার হয়ে এমন এক জায়গায় পৌঁছল যেখানে চারদিকে শুধু ভুকের আলো ভাসছিল। একটি ছোট নদীর ধার দিয়ে হেঁটে সে অবশেষে শিকল দিয়ে বাঁধা একটি কঙ্কাল খুঁজে পেল এবং মাস্টারের কথা মতো তাবিজটি কঙ্কালের নাভিতে লাগিয়ে দিল। সে ভেবেছিল এখানেই হয়তো সব শেষ, কিন্তু নিয়তির পরিহাস দেখুন। তার হাতের ক্ষত থেকে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল ঠিক কঙ্কালটির ওপর, আর সাথে সাথেই ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। চোখের পলকে কঙ্কালটি বাতাসে মিলিয়ে গেল এবং নদীর মাঝে এক লাল পোশাক পরা ছোট মেয়ে আবির্ভূত হলো। সেই ছিল কিংবদন্তির সেই ভয়ঙ্কর ভূত হং শানজাই। আওয়ের রক্ত শোষণ করে সে পুনর্জীবিত হয়ে উঠেছিল। ভূতটি শীতল কণ্ঠে বলল, আমি তোমার ক্ষতি করতে চাইনি, কিন্তু তুমি আমাকে শেষ করে দিতে চেয়েছিলে। আজ তোমার রক্তের কারণেই আমি আবার জীবিতদের জগতে ফিরে আসতে পারবো। যদি আমি তোমার রক্ত না পেতাম, আমি কখনোই শরীর পেতাম না। আজ রাতেই সময় হলেই আমি পুনর্জন্ম নেব। বিপদ বুঝতে পেরে আওয়ে পালানোর চেষ্টা করল, কিন্তু দুষ্ট আত্মাটি জম্বিদের নিয়ন্ত্রণ করে তার পথ আটকে দিল এবং তার গলা শক্ত করে চেপে ধরল। ঠিক যখন আওয়ের দম বন্ধ হয়ে আসছিল, দুষ্ট আত্মা হঠাৎ তার হাত ছেড়ে দিয়ে মিলিয়ে গেল, কারণ ঠিক সেই মুহূর্তে হাসপাতালে আজেন তার সন্তানের জন্ম দিয়েছিল। একটি শিশুর কান্নার শব্দের সাথে সাথেই সব জম্বি উধাও হয়ে গেল। আওয়ে বুঝতে পারল সব শেষ, অনেক দেরি হয়ে গেছে। দুষ্টু আত্মাটি পৃথিবীতে পুনর্জন্ম নিয়ে ফেলেছে। সে যন্ত্রণায় মাটিতে ঘুষি মারতে লাগলো, কিন্তু তার চোখে ছিল এক শিকল প্রতিশোধের আগুন। সে মনে মনে একটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল। কয়েকদিন পর আজেন হাসপাতাল থেকে সন্তানকে নিয়ে বাড়ি ফিরল, কিন্তু দরজার সামনে আসতেই কোলের শিশুটি একটানা বিকট স্বরে কাঁদতে শুরু করলো। আজেন ভাবল হয়তো বাচ্চার খিদে পেয়েছে, তাই সে তাড়াতাড়ি বাড়ির ভিতরে ঢুকতে চাইল, কিন্তু সে জানত না দরজার ওপারে তার জন্য কি ভয়ঙ্কর মুহূর্ত অপেক্ষা করছে। দরজা খোলার সাথে সাথেই দরজার আড়ালে লুকিয়ে থাকা আওয়ে একটি ধারালো কুড়াল নিয়ে তার কোলে থাকা শিশুটির ওপর ঝাঁপিয়ে পড়ল। গল্পটা এখানেই শেষ, একরাশ প্রশ্ন আর একটা গভীর শূন্যতা রেখে। আওয়ে কি সত্যিই তার সন্তানকে মারতে পেরেছিল, নাকি সে নিজেই চিরদিনের জন্য অন্ধকারে হারিয়ে গিয়েছিল? সিনেমাটি আমাদের এই উত্তর দেয় না, কিন্তু এই ভয়ঙ্কর গল্পের গভীরে লুকিয়ে আছে একটা কঠিন বাস্তবতা। আওয়ের গল্পটা শুধু একটা ভূতের গল্প নয়, এটা এক অসহায় বাবার গল্প, এক এমন মানুষের গল্প যে তার পরিবারকে বাঁচানোর জন্য নিজের সবকিছু বাজিতে রেখেছিল। যখন চারপাশের সব দরজা বন্ধ হয়ে যায়, যখন ভাগ্য আপনার সাথে প্রতারণা করে, তখন একজন মানুষ কতটা নিচে নামতে পারে তারই এক মর্মান্তিক চিত্র এই সিনেমা। এই গল্পটা আমাদের শেখায় জীবনের কঠিন সময় নেওয়া কিছু সিদ্ধান্ত আমাদের নিয়ন্ত্রণেই থাকে না। কখনো কখনো আমরা এমন কিছু করতে বাধ্য হই যা আমরা দুঃস্বপ্নেও কল্পনা করি না। আওয়ে একজন খারাপ মানুষ ছিল না, সে শুধু চেয়েছিল তার স্ত্রী আর অনাগত সন্তানের জন্য একটা সুন্দর জীবন, কিন্তু পরিস্থিতি তাকে
এমন এক খাদের কিনারা এনে দাঁড় করালো যেখান থেকে ফেরার আর কোনো পথ ছিল না। তার শেষ কাজটি কি ঠিক ছিল? অবশ্যই না। কোনো যুক্তিতেই তার এই ভয়ঙ্কর কাজকে সমর্থন করা যায় না। কিন্তু আমরা কি একবারও তার জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে পারি যে মানুষটা তার পরিবারকে রক্ষা করতে গিয়ে একে একে সব হারিয়েছে, তার মানসিক অবস্থাটা তখন কেমন ছিল? এই সিনেমার আসল ভয় ভূতের মধ্যে নয়, আসল ভয় লুকিয়ে আছে আমাদের সমাজের গভীরে, মানুষের অসহায়তার মধ্যে। যখন একজন ভালো মানুষ পরিস্থিতির চাপে পড়ে দানবে পরিণত হয়, তার চেয়ে ভয়ঙ্কর আর কিছুই হতে পারে না। এই গল্পটা আমাদের মনে করিয়ে দেয় আমাদের চারপাশের মানুষগুলোর দিকে একটু সহানুভূতির চোখে তাকাতে। কে জানে কোন মানুষটা কোন লড়াই লড়ছে। আমাদের একটুখানি ভালোবাসা আর সাপোর্ট হয়তো কাউকে খাদের কিনারা থেকে ফিরিয়ে আনতে পারে। ভয়াবহভাবে আবৃত সমার অভিনয়, এই ধরনের গভীর এবং ভাবনার উদ্রেকক গল্পের বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, আর যদি আপনারা চান আমরা ভবিষ্যতেও এমন সিনেমা নিয়ে আলোচনা করি যা শুধু ভয় দেখায় না বরং কিছু ভাবায়, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্টে আমাদের জানান আও এর শেষ পদক্ষেপ নিয়ে আপনার কি মতামত। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন এবং নিজের চারপাশের মানুষগুলোর খেয়াল রাখবেন।